Assalamu alaikum. Good evening, ladies and gentlemen. নিশ্চয়ই ভালো আছেন সবাই। ওয়েলকাম টু দিস লাইভ। যুদ্ধ চলছে অ্যাজ ইউজুয়াল। যুদ্ধ নিয়ে আমার কিছু প্রেডিকশন আছে, মন্তব্য আছে। সাথে সাথে আমেরিকান মিডিয়া আউটলেট বা কর্পোরেশনসগুলো তারা যুদ্ধ নিয়ে কি বলছে এই মুহূর্তে, প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান এবং যুদ্ধ কি আসলেই বন্ধ হতে পারে কিনা বা হওয়া উচিত কিনা বা কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি জানি না আমার এটা দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা জয়েন করেছেন অনেকেই। সো ওয়েলকাম টু দিস লাইভ ওয়ান্স এগেইন। যারা এইমাত্র যুক্ত হলেন, আই ওয়ান্ট ইউ ওয়ান্ট পিস। That's what it is. We all want peace. Peace is the only, or diplomacy is the only solution to bring peace. So, ladies and gentlemen, যুদ্ধ চলছে। আমি আমার প্রেডিকশনটা দিতে চাই আপনাদেরকে যে এই যুদ্ধ আসলে কতদিন চলতে পারবে। বিইং অ্যান আমেরিকান এবং এই দেশে বসবাস করি, খোঁজ রাখার চেষ্টা করি, মেইন স্ট্রিমে আসি। সো যুদ্ধ আসলে কতদিন পর্যন্ত চলতে পারে, ইরানিয়ান সরকার বা ইরানিয়ান রেজিম যে নামে আপনি ডাকেন না কেন, তারা কি আসলেই টিকে গেল কিনা সেটা নিয়ে আলোচনা হবে ডেফিনেটলি। আমি আবারও বলি, আমি আমার মতামত দেই এক্সেপশনাল ওয়েতে, যেটা আমি আমার একান্তই বিশ্লেষণে বা আমার প্রেডিকশন বা অ্যাসেসমেন্ট আমি দিয়ে থাকি। তো যুদ্ধ চলছে। আপনারা জানেন যে গতকালকে ছিল নজিরবিহীন কিছু ঘটনা এই যুদ্ধে। ইস্পাহানে আপনার গতকালকে আপনার ইরানের যে আপনার সামরিক স্থাপনাগুলা, বিশেষ করে ডিপ আন্ডারনিথ, সেগুলাতে সেই ধরনের দুটো জায়গাতে আক্রমণ বা স্ট্রাইক করেছেন আমেরিকান আপনার ফাইটার জেটস, এবং সেখানে বাংকার বাস্টার দিয়ে মোটামুটি বলতে গেলে সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এট দ্য সেম টাইম ইরান গতকালকে আপনার দুবাইতে আক্রমণ করেছে, কুয়েতে আক্রমণ করেছে, তারপরে আপনার ইসরায়েলে আক্রমণ করেছে তারা। সুতরাং আক্রমণ পাল্টা আক্রমণ চলছেই নজিরবিহীনভাবে আপনার। সো প্রশ্ন হলো, এবং আজকে এই সময় এসে এই যুদ্ধ কি আসলেই এভাবে চলবে, নাকি এই যুদ্ধ থামার কোনো লক্ষণ আছে? আমি আমার মতামত দিতে চাই, সেটা হলো যে বিইং অ্যান আমেরিকান সবকিছু খোঁজ রাখার পরে আমি যতটুকু বলতে পারি যে এই যুদ্ধ আরো 2 সপ্তাহ যদি চলে, এই যুদ্ধ এভাবে, আমার কাছে মনে হবে এটা একটা আশ্চর্যের বিষয় এবং নজিরবিহীন ঘটনা। আমি আপনাদেরকে বলতে চাই, আমি আমার অ্যাসেসমেন্টে বলছে প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে বলেছেন যুদ্ধ শেষ, আমরা জয়ী হয়েছি, যুদ্ধ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, যুদ্ধ এখানে শেষ। তারপরে উনি আবার সৈন্য পাঠিয়েছেন 82nd আপনার যে আপনার ব্যাটালিয়ন, তাদেরকেও পাঠিয়েছেন অন দ্য ওয়ে, মেরিনস পাঠিয়েছেন অন দ্য ওয়ে, এইটা বলেও এবারে উনি বলছেন যে যুদ্ধ আসলে আমরা 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 লাস্ট যে মুহূর্তটা ইরানের উপর সেই আক্রমণগুলো আমরা চালাবো, আমরা দেখি শেষ পর্যন্ত কি হয়। কিন্তু আমার অ্যাসেসমেন্ট বলতে, যেভাবে যুদ্ধের এই ফলাফল আমেরিকানরা অলরেডি যারা এক্সপেরিয়েন্স বা আপনার এর বাংলা কি বলে, যেটাকে তারা আপনার এটার কুফল বুক করতে শুরু করেছেন, সেই অবস্থা বিবেচনা করে আমি বলতে পারি এই যুদ্ধ যদি আরো 2 সপ্তাহ চলে, নজিরবিহীন ঘটনা এটা। আমার কাছে আশ্চর্যের বিষয় হবে, ভয়ঙ্কর আশ্চর্যের বিষয়, আর 2 সপ্তাহ যদি এই যুদ্ধ কোনোভাবে চলে। কেননা এদেশে আজকে গ্যাস প্রাইস অফ $4.5 আপনার ডলার্স পার গ্যালন। আপনারা জানেন আমেরিকাতে গ্যালন হিসাবে বিক্রি হয়। ডিজেল $7 পার আপনার গ্যালন। এরপরে ক্যালিফোর্নিয়াতে প্রায় $9 পার গ্যালন ইন আপনার গ্যাস প্রাইস, এবং ডিজেল আকাশচুম্বী। ইনফ্লেশন রেটে প্রেসিডেন্ট ট্রাম্পের আপনার এই যে অ্যাকসেপ্টেবল বা অ্যাপ্রুভাল রেটিং, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেসিডেন্সির ক্যারিয়ারে গত টার্ম থেকে শুরু করে এই টার্ম পর্যন্ত সবচেয়ে নজিরবিহীনভাবে আপনার লো। এর আগে এতটা লো উনি ফেস করেন নাই। এবং যুদ্ধের যারা পক্ষে আছেন তারা সবচেয়ে বেশি গেইন করতেছেন এই মুহূর্তে সাপোর্টস। আপনি যদি দেখেন যুদ্ধের পক্ষে যারা, বিশেষ করে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা, ব্যান শাপেরো থেকে শুরু করে, তাদের মারাত্মক ধরনের তাদের আপনাদের প্রচারণা ডিক্লাইন বাই আমেরিকানস। সো এই অবস্থাতে যুদ্ধ, এবং এটা মোটামুটি প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে হরমুজ প্রণালী নিয়ে নেবেন, তারপরে আপনার কার্জ আইল্যান্ড নিয়ে নেবেন। এখন দেখা যাচ্ছে যে এই যুদ্ধ এখানে নেওয়াটা অলমোস্ট ইম্পসিবল। প্রেসিডেন্ট ট্রাম্প বার্স্ট অ্যাট আপনার NATO and all European allies because not to participate in overtaking আমি যদি বলি হরমুজ স্ট্রেইট এবং কার্জ আইল্যান্ড। সো মোটামুটি সব ধরনের যত ধরনের আমেরিকার বাহিরে কেউ কোনোভাবেই এই যুদ্ধটাকে সরাসরি সমর্থন দিচ্ছে না। বলাই যায় যে দি ইরানিয়ান রেজিমস
infrastructure, but military infrastructure installations being decimated. But the question is, can this regime can it be removed? Almost impossible তাদেরকে এখান থেকে মানে আপনার এই সরানো। তো বলা যাচ্ছে যে somehow this Iranian government going to be sustained and they will stay there. So মূল গোলটা ছিল এটাই। প্রেসিডেন্ট ট্রাম্প, যদিও সবাই অনেকে যারা এক্সপার্টিস আছে তারা মনে করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প 2 দিনের মাথায় এই ঘোষণাটা দিলেই মানে সবচেয়ে ভালো হতো, যেদিন উনি খামেনি সহ মানে টপ লিডারশিপ যারা আছেন তাদেরকে উনি হত্যা করেছিলেন। সো কিন্তু এরপরেও উনি মানে এখানে এই যুদ্ধটা চালিয়ে গেছেন এবং এটাই টোটাল লস এবং সীমাহীন ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার আমেরিকান মানে মিলিটারি ইনস্টলেশনস অ্যান্ড ইকুইপমেন্টসের আপনার ফাইটার জেট থেকে শুরু করে। সো আমার অ্যাসেসমেন্ট বলছে এই মুহূর্তে, আমি আপনাদেরকে এখানে একটা সিএনএনের একটা রিপোর্ট এই মুহূর্তে আমার সামনে আছে, আমি একটু শোনাবো আপনাদেরকে যে বর্তমানে এটা নিয়ে কি মানে এই রিপোর্টটা দেয়। আপনি যদি শুনেন একটু, আপনারা দেখতে পারবেন না টোটাল, তবে শুনেন আপনি যে কি পরিমাণ মানে ভয়ঙ্কর অবস্থা। অর্থাৎ মানে জিমি কার্টারের যে ইনফ্লেশন যখন চলছিল, ওনার মনে দিন প্রেসিডেন্ট জিমি কার্টার, শান্তিদূত বলা হয় যাকে, সেই জিমি কার্টারের সময় যে ওনার যে অ্যাপ্রুভাল রেটিং ছিল তার চেয়েও মানে খারাপ অবস্থা প্রেসিডেন্ট ট্রাম্পের, অর্থাৎ 72% মানে আপনার মানে এই যে এই ডিক্লাইন এই রেটিংয়ে। সো এবং এই অবস্থা চলছে এবং এখানে আপনাদেরকে আবারও বলি, যারা যুদ্ধ বিরোধী আছেন, বিশেষ করে মানে আপনারা অনেকেই মনে করেন যে যুদ্ধ আমেরিকার যুদ্ধ নয়, তারা সাংঘাতিক ধরনের পপুলারিটি গেইন করেছেন এবং মোটামুটি বলতে গেলে, এবং যে রিজাল্ট যেগুলো ইন্টারনালি আমেরিকার ভিতরে যে রিজাল্টগুলো হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নিজের আসনে আপনি জানেন যে উনার ডেমোক্রেটিক পার্টি উনি জয়ী হয়েছেন, টেক্সাসের আরও একটি আসনে সিনেট আসনে মানে স্টেট সিনেটরে, সেখানেও মানে আবার ডেমোক্রেটিক পার্টি উনি জয়ী হয়েছেন। অর্থাৎ এই যুদ্ধ থেকে কোনো ধরনের ভালো খবর প্রেসিডেন্ট ট্রাম্প আর রিপাবলিকান পার্টির জন্য কোনোভাবেই মানে পাওয়া যাচ্ছে না বা কোনোভাবেই আসতেছে না। সো দেয়ারফর এই যুদ্ধ এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত যেটা সেটা হচ্ছে যে কমোডিটি প্রাইস এবং ইনফ্লেশন এবং গ্যাস প্রাইস। এজ ইউ নো দ্যাট ওয়েন গ্যাস প্রাইস গো হাই, inflation is inevitable, ladies and gentlemen, imminent. So that's what exactly going to happen. If so, midterm election is right there and the World Cup. আমি বলছিলাম কয়েকদিন আগেও যে বিশ্বকাপ 2 দিন পরে, এই যুদ্ধ এভাবে কোনো অবস্থাতেই মানে আপনার কন্টিনিউ করা সম্ভব না। এবং যেহেতু এটা মোটামুটি সার্টেন যে ইরানিয়ান রেজিম তারা যাচ্ছে না, সুতরাং ইটস আ ওয়েস্ট অফ টাইম টু ক্যারি আউট এই মানে স্টে ইন দিস ওয়ার। এবং এই যে ইনফ্রাস্ট্রাকচার এবং এই অর্থনৈতিকভাবে মারাত্মক ভয়াবহ ক্ষতিগ্রস্ত বা ক্ষতির সম্মুখীন হওয়া, কারণ ইরানিয়ান রেজিম দে আর গোয়িং টু স্টে, দিস ইজ ফর শিওর, মানে তারা যাচ্ছে না কোনোভাবেই। সুতরাং আমি আপনাদেরকে সিএনএনের এই রিপোর্টটা একটু আপনাদেরকে আমি মানে একটু শোনাই আমি আপনাদেরকে। On the board, and you're matching them or slightly exceeding them when it comes to inflation, you know it's bad. Look at this, 72% in our latest CNN poll say they disapprove of the president on inflation. Joe Biden, an average of polls at this point in his presidency, 68%. And Jimmy Carter, whose presidency, just like Joe Biden's, was absolutely wrecked by inflation, was at 66% about at this point in his presidency back in 1978. Donald Trump, even worse than they are. So you see it here, and the one word is, or phrase I might say is, oh my goodness gracious, what a disaster. It just what's so interesting here is what a disaster, and absolutely right, what a disaster for President Trump because all sides. So এই জন্য আমি বলছি যে এটা মানে সবকিছু পর্যবেক্ষণ করে যে এই যুদ্ধ আর 2 সপ্তাহ প্রেসিডেন্ট ট্রাম্প নিতে পারবেন না। Although he's saying, he's been talking about for a long time that I'm going to stop because we won, we decimated everything, but যে কোনভাবেই হোক না কেন যুদ্ধ এবং এখানে আমেরিকান এইম বা পলিসি বা তাদের যে এজেন্ডা একটা, আর ইসরায়েলি গভর্নমেন্ট তাদের হচ্ছে আরও একটা। সুতরাং এটা বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব না। আমেরিকান এইম যেটা সেটা হচ্ছে যে সোফার প্রেসিডেন্ট ট্রাম্প ডেসিমেটেড মিলিটারি অলমোস্ট 50 to 60% আপনার ব্যালিস্টিক মিসাইলস ক্যাপাবিলিটিস ডেসিমেটেড, দ্যাটস ফর শিওর, ডেফিনেটলি। এবং আপনার বলতে গেলে তাদের যে এন্টায়ার লিডারশিপস এবং নেভি সব কিছু ধ্বংস হয়েছে এবং এটা ইসরায়েলি গভর্নমেন্ট তারা চান যে মানে ইরানকে মোটামুটিভাবে মানে ইরাককে যেভাবে একদম সব কিছু ধ্বংস করা হয়েছে বা সিরিয়াতে সেভাবেই ধ্বংস, যেটা কিন্তু এটা ধ্বংস করতে গেলে এটা তো ইরান, দে উইল রিটেলিয়েট অ্যান্ড দে আর ডুইং ইট এক্স্যাক্টলি অ্যান্ড কনসিকুয়েন্টলি আপনার এভাবেই মানে এই যুদ্ধের যে ফলাফল যেটা এক্সপেক্ট করেছিলেন সেটার বিপরীত মানে দিকে হাঁটছে। এবং আমরা মনে করি না কোনোভাবেই আপনার যে আপনার স্থল যুদ্ধ বা এটা প্রেসিডেন্ট ট্রাম্পের একটা কৌশল ছিল, এখানে পার্টি একজন প্রেশার ক্রিয়েটার বলেছিলাম 2-3 দিন আগেও, সেটা হতে পারে, কেননা স্থল যুদ্ধে কোনো অবস্থাতেই জয়ী হওয়া অলমোস্ট ইম্পসিবল। মিলিটারি এক্সপার্টিস যারা আছেন তাদের আপনার এটা কি বলছেন, tell us about two kings. Are you talking about the no kings? That's the one? Yeah. So এটাতে প্রোটেস্ট যেটা আমেরিকাতে নো কিংস মানে আমরা কোনো রাজা বা রানী মানি না,
No one is king and queen in the United States. Everyone is equal to the law. So এটা হয়েছে মিছিল সব জায়গাতে হয়েছে, এটা মোটামুটি আপনারা জানেন যে বিশাল আকারে হয়েছে। এখানে যদিও এই যুদ্ধটা, এখানে একটা জিনিস বলে রাখি, যুদ্ধ সবাই চান না, এটা ঠিক আছে ডেমোক্রেটরা বা আমেরিকানরা, বাট আমেরিকান গভর্নমেন্ট বা পার্টিকুলারলি সিনেট এবং কংগ্রেসে অলমোস্ট 2/3 ডাইরেক্টলি তারা মনে করেন যে ইরানিয়ান বর্তমান যে রেজিম আছে খামেনি গভর্নমেন্ট, দে শুড নট বি ইন ইরান বা শুড নট বি ইন দ্য পাওয়ার, এটা সবাই মানেন। কিন্তু যুদ্ধ করে মিলিটারি মানে প্রসেসের মাধ্যমে তাদেরকে সরিয়ে আপনি মানে কোনো কিছু করতে পারবেন, বা মিলিটারি যেটাকে আমরা বলি ফোর্স এয়ার পাওয়ার বা যুদ্ধের মাধ্যমে, ইট ইস অলমোস্ট ইম্পসিবল। তারা জানেন এটাতে মানে আমেরিকার ক্ষতি, এবং এটাতে আপনাকে বলি এ পর্যন্ত যত যুদ্ধ হয়েছে আমেরিকা যত যুদ্ধ মানে যুক্ত হয়েছে ইরাক থেকে, সিরিয়া থেকে, লিবিয়া থেকে, আপনি আফগানিস্তান থেকে, এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধ পক্ষের যারা আছেন তারা। এটা আমি একদম লিখে দিতে পারি আপনাদেরকে, একদম নির্ধারিতভাবেই বলছি। যুদ্ধের পক্ষে কারা যুদ্ধের পক্ষে আপনারা বুঝে নিন, মানে এরা সবাই এবার ক্ষতিগ্রস্ত হয়েছেন ভয়ঙ্করভাবে। রেপুটেশনাল ড্যামেজ যেটা হয়েছে, ইট ইজ ইরিকভারেবল এবং ইরিভার্টেবল, লেডিস এন্ড জেন্টলম্যান, অলমোস্ট ক্যান নট বি গেইনড এগেইন। এটা মারাত্মকভাবে হয়েছে, এতটাই হয়েছে যে তারা মনে করেন যে আমেরিকা কোনো যুদ্ধে আর যাওয়া উচিত না কোনোদিন এটা। এবং এই আবার বলেছিলাম অনেক আগেই যে এই যুদ্ধে যদি বলি, কেননা যেহেতু আমরা সার্টেন না কোনো বিষয়ে, 99 হলেও আমরা বলতে হবে যদি, ইফ ইরানিয়ান এই রেজিম, ইফ দে স্টে, new power shifting, new dimension, new geopolitics, new world power will be there. এবং প্রেসিডেন্ট এখানে নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে, ইরানিয়ান পিপল, they like United States of America. They don't want any war with the United States. Trust me. They're so smart and intelligent. President Trump, Marco Rubio, সবসময় বলেন ইরানিয়ানরা মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে মেধাবী জাতি ইরানিয়ানরা। Now, I'm not talking about the regime, but ইরানিয়ান মানুষ এরা, you know what I mean? তারা চায়, they want to explore United States of America বা ইউরোপ, বাট স্যাংশনের কারণে তারা পারতেছে না বর্তমানে। সো আমি আজকে একটা কথা বলি, লিখে রাখতে পারেন আপনারা, এটা বড় কথা হচ্ছে এই যুদ্ধ শেষ হওয়ার পরে তো ইরান নতুন ডাইমেনশনে রাষ্ট্র পরিচালনা করবে। এট দ্য সেম টাইম ইরান উইল সিক ফর এ বেটার রিলেশনশিপ উইথ দ্য ওয়ার্ল্ড। ট্রাস্ট মি, আজকে বললাম আমি আপনাদেরকে, মানে তাদের পাওয়ার টেস্টেড। তারা, আমার ধারণা এখানে কিছু মানুষ ইরানিয়ান গভর্নমেন্টে আছেন ভেরি স্মার্ট এনাফ, ইন্টেলিজেন্ট এনাফ টু এক্সিকিউট দোজ স্টাফ। ফর এক্সাম্পল ওনার যে ফরেন মিনিস্টার, যে ফর এক্সাম্পল, সো আমি আপনাকে বলি, এটা কোথাও পাবেন না এই কথাটা, কিন্তু আমি বলে দিলাম আজকে, লিখে রাখতে পারেন। সেটা হলো, আমি মনে করি এই যুদ্ধের পরে ইরান সরকার থাকলেও দে উডন্ট বি দ্যাট এক্সট্রিম। দে উইল লুক ফর এ চান্স, এ ডায়ালগ, বিকজ তখন তো তারা টিকে গেল, অর্থাৎ তারা গভর্নমেন্ট আছে, তাদের জয়, মানে ওই অর্থে ইয়েস ক্ষতিগ্রস্ত হয়েছে, ডেসিমেটেড, মানে এটা তাদের নেভি নাই, এয়ার ডিফেন্স নাই, কোনো কিছু নাই, এটা একদম 100% মানে ট্রু। বাট মেইন গোল ওর আপনার এইম ওয়াজ টু রিমুভ দিস রেজিম ফ্রম দ্য পাওয়ার। ইট ডিডন্ট achieve, but I mean somehow we cannot achieve it, but like the US government or some. So তারা থাকবে, তাদেরকে নিয়েই কিন্তু এই ভবিষ্যৎ গড়তে হবে এবং পৃথিবীর শান্তি বা সমৃদ্ধি প্রতিষ্ঠা করতে হবে। এবং আমার ধারণা, আমি আপনাদেরকে বলি, because Iran, this government or regime well tested by this war, from this war or through this war, so তারা নতুন করে তাদেরকে রেখে ইরানকে সাজাতে হবে। এর বিকল্প আর আমি অন্ততকে দেখি না, ইট ইস অলমোস্ট ইম্পসিবল। এই সময়ে যে ধরনের প্রেসিডেন্ট ট্রাম্প, অর্থাৎ ফুল আমেরিকান পাওয়ার, এয়ার পাওয়ার অফ মানে ফায়ার, মিলিটারি মানে পাওয়ার, সব আপনার এখানে কি করা হয়েছে, অ্যাপ্লাই করা হয়েছে। এর পরেও যদি তারা এখানে টিকে যায়, তাহলে বুঝতে হবে তাদেরকে স্বীকৃতি দিয়েই ভবিষ্যৎ ইরানকে নিয়ে চলতে হবে, এবং তার কোনো বিকল্প নাই। 100% এটা আমি আপনাদেরকে বলতে পারি, এটা এভাবেই চলতে হবে। সুতরাং এটা নতুন ডাইমেনশন সৃষ্টি হবে মানে পৃথিবীতে। তবে ইরান, সবচেয়ে বড় জিনিস হলো, ইরান যদি এখন ধরুন তারা যদি চায় যে তারা মানে তাদের মতো করে যে আমরা দায়িত্বটাই করবো আমরা, বিকজ আমরা উই ওয়ান দ্য ওয়ার, আই ডোন্ট থিঙ্ক সো ইরানিয়ান পিপলকে, এবং এটা তাদেরও একটা লেসন এবং শিক্ষা। লিখে রাখতে পারেন, ইউ ক্যান ডিসএগ্রি উইথ মি, নট অ্যাবাউট দ্যাট, দ্যাটস হোয়াই আই এম সেইং দ্যাট ইট ইজ solely my opinion. You may disagree or agree with me, but wait for that. Let's not forget, whatever I say today, maybe after 2 weeks, 2 days, 1 month, 2 months, maybe 6 months, a year after, you see the reality. That's what I've been proving for a long time. I mean, honestly speaking. So গেলে একটা, আমি এই যুদ্ধ নিয়ে এই বিষয়টা এখানে মনে রাখবেন, ইসরায়েলি গভর্নমেন্ট তারা কোনোভাবে চাচ্ছে না যুদ্ধ থেকে বেরিয়ে যেতে, বিকজ যুদ্ধ যত থাকবে, ইরান যত তাদের মূল উদ্দেশ্য হলো ধ্বংস বা ডিস্ট্রাকশনস অফ ইরানিয়ান ইনফ্রাস্ট্রাকচারস। দ্যাটস দ্য মেইন মানে গোল রাইট নাও। সো তারা চেষ্টা করবেন যত বেশি থাকা যায় তত বেশি করা যায়। এর ভিতরে আমি বলে দিতে পারি যে আমার আইডিয়া, এটা আমার একান্তই আইডিয়া, আই উইশ ইট উডন্ট হ্যাপেন, বাট আই এম টেলিং ইউ টুডে। এই যুদ্ধ মানে শেষ হওয়ার মানে আগে
আরো বড় ধরনের মানে মানে বাংকার বাস্টার দিয়ে ইরানের অনেক ধরনের যে ভূগর্ভস্থ মানে বিভিন্ন ধরনের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার বা ইনস্টলেশন বা ফ্যাসিলিটিস আছে, এগুলা দে উইল ট্রাই টু ডেসিমেট। সো গেল একটা। এখন আসি বাংলাদেশ বিষয়ে। বাংলাদেশের প্রসঙ্গ হলো, বাংলাদেশে সংবিধান নিয়ে চলছে মারাত্মক ধরনের মানে আপনার মানে বিতর্ক আলোচনা। কেননা সরকার, বর্তমান সরকার, তারা এখন আর সংবিধান সংশোধন বা পরিবর্তন বা সংস্কারের মানে তারা চাচ্ছেন না, তারা 72 সংবিধান মানে আপনার চাচ্ছেন। এই সেই সংবিধান, যে সংবিধানের কারণে বাংলাদেশ আজকে এখনো জিম্মি। এই সেই সংবিধান যেটা ভারতের মানে কাছ থেকে ডাইরেক্টলি এসেছে, এই সেই সংবিধান যে সংবিধান বেগম খালেদা জিয়া বলেছিলেন মানে সুযোগ পেলে এটাকে ছিঁড়ে ফেলা হবে, সেই সংবিধান। নাও এই সংবিধান নিয়ে এখন মানে বর্তমান বিএনপি গভর্নমেন্ট মানে তারা বলছেন বা সালাউদ্দিন সাহেবরা যে এই সংবিধান থাকতে হবে, সংবিধান যেহেতু জনগণ রায় দিয়েছে এই সংবিধান আমরা মানতে বাধ্য নই, সুতরাং সংবিধান সংশোধনের ব্যাপারটা এক ধরনের এখান থেকে বাদ দেওয়া। এখানে বলে রাখি, এটা ডাইরেক্টলি জনগণের সাথে প্রতারণা, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। জনগণ 68% মানুষ বলেছে সংবিধান সংশোধন করতে হবে, এবং আমরা এই সংবিধান চাই না। এবং মোটামুটি এই সংবিধান, এবং এই সংবিধানে অনেকগুলো বিষয় আছে যে সত্যিকার অর্থে এটা ভারতের লেখা সংবিধান, কোনো দ্বিমত চলে না। যদিও বিএনপির বা আমার জাতীয়তাবাদী অনেক ভাই এখন মনে করেন, যেহেতু তাদের লিডারশিপরা অনেকেই বলছেন, সবাই না, আমি আপনাদেরকে লিখে দিতে পারি 85% বিএনপির লিডারশিপ যারা আছেন, 85 নেতাকর্মী, তারা এই সংবিধানের সংশোধন চান, সংস্কার চান। নাও মুখ দিয়ে বলতেছেন না কেন? কারণ এখন সমস্যা হলো সরকার প্রধান যিনি বা সরকার বলতেছে আমরা এটা এখন চাই না, এই কারণে। কিন্তু কেননা এরা প্রত্যেকে ক্যাম্পেইন করেছেন এই সংবিধানের বিরুদ্ধে। বেগম খালেদা জিয়া বলেছেন, কি বলেছেন আপনারা নিজেই শুনেছেন, প্রত্যেকটা জায়গাতে খুব পারত, আন্দালিব রহমান পারত, উনি যে বক্তব্যটা দিচ্ছেন এখন, উনিও কিন্তু সংবিধানকে মানে একদম উড়িয়ে দিয়েছিলেন যে এই সংবিধানই আমাদের সবচেয়ে সমস্যা। ইনফ্যাক্ট দিস কনস্টিটিউশন, আমি আবার বলি, আপনাদের সবচেয়ে দুর্ভাগ্য হলো আপনাদের নেতৃত্বের এবং রাজনীতিবিদের অভাব। 1971-এর পর থেকে একজন মানুষ উঠেছিলেন যিনি দেশটাকে পরিবর্তন এবং সংস্কার করতে চেয়েছিলেন, তার নাম হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাট ওনাকে ভারত যখন অ্যাসেস করলো যে দিস গাই ইজ এ ট্রাবল মেকার, বাংলাদেশ তো দেখা যায় তুলে নিবে, এটা শুরু করছে এলুক, এ তো আমাদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াইছে, তাকে আমরা শেষ করতে হবে, শেষ করে দিল তারা, শেষ একদম খেয়ে ফেললো তারা, রাইট? কেননা রাইট, তো তারা খেয়ে ফেললো। আমি বারবার যে একটা কথা বলি, আমি 2 দিন আগে বলেছি আপনাদেরকে যে ভারতের মূল প্রজেক্ট ন্যাশনাল উন্নয়ন প্রকল্প, উন্নয়নে হচ্ছে বাংলাদেশকে উঠতে দিবে না, এটা একটা প্রজেক্ট, ইটস আ পার্ট অফ দেয়ার উন্নয়ন, দেয়ার প্রোগ্রেস অ্যান্ড দেয়ার প্রসপারিটি। সুতরাং এতটাই বিপজ্জনক অবস্থার মধ্যে আমরা আছি ভারতের কারণে। মানে তারা কোনো অবস্থায় চাইবে না বাংলাদেশ সমৃদ্ধশালী কোনো রাষ্ট্রে পরিণত হোক, বাংলাদেশে কেউ সবসময় লেগে থাকুক, এটা। আর সুতরাং এই সংবিধান এখানে সরকারকে বলি, শেখ হাসিনাও আপনার অতীতে সরকার মানে জনগণের সাথে প্রতারণা করে হাইনার মতো উল্লাস করতো, মানুষের ভোট, দিনের ভোট রাতে করে এসে পরের দিন বলতো জনগণ আমাদেরকে কিভাবে রায় দিয়েছে, উন্নয়ন প্রকল্প করেছি বলেই এই করেছে। আর মানুষ কষ্ট পেত, মানুষ কান্নাকারি করতো, আর সে উল্লাস মতো হাইনার মতো এই কথাগুলো বলতো। তার অবস্থানটা আজকে কোথায়? ওয়ার ইজ শেখ হাসিনা নাও? এখানে বলে রাখি, আওয়ামী লীগের নিষিদ্ধের বিরোধিতা আমি করেছিলাম, আবার বলছি, শেখ হাসিনা বাংলাদেশে কোনোদিন রাজনীতিতে ফিরতে পারবে না। আওয়ামী লীগ ফিরতে পারবে কিনা এটা বারবার বলছি, ইটস এ ডিবেটেবল ইস্যু। তবে আওয়ামী লীগে ফিরতে গেলে আওয়ামী লীগের একাডেমিক কিছু মানুষ, ভালো মানুষ, ওই নিজুম মজুমদার আর ওই যে টুকাই মুকাই, ওই যে নিউ ইয়র্কে থাকে স্বপ্ন, আপনার তারপরে আপনার ওই যে নাহিদ হেলাল, তারপরে আপনার ওই যে পিয়াল অমির পিয়াল, এই ডিরেঞ্জ ইন্ডিভিজুয়ালস দিয়ে আওয়ামী লীগ ফিরতে পারবে না, ফিরতেই পারবে না। ক্ষমতা যাওয়া তো অনেক দূরে, আওয়ামী লীগ ফিরলে কি ক্ষমতায় চলে যাবে? এগুলো তো ভ্রান্ত ধারণা, এবং এগুলো একদম পাগলের প্রলাপ। আওয়ামী লীগকে মানুষ রিজেক্ট করেছে বলেই তো দিনের ভোট রাতে করতে হয়েছে, করে নাই? এখন আপনাদেরকে কিভাবে দেবে? এত কিছু ঘটনার পরেও দেশ তার ওই অবস্থাতে নাই, মানুষের স্বাধীনতা আছে, কিন্তু এটা তো কনফার্ম যে তারেক রহমান সাহেব শেখ হাসিনার জীবনে হতে পারবেন না, বিএনপি জীবনে মানে আওয়ামী লীগ হতে পারবে না, অলমোস্ট ইম্পসিবল। এটা বাই ভার্চু, স্ট্রাকচারালি এবং সেন্টিমেন্টালি, বা বিএনপি কোনোদিন আওয়ামী লীগের মতো ক্রুয়াল এবং এইভাবে হতে পারবে না। নাও আমার পরামর্শ থাকবে জামায়াত ইসলামী কে, যে তারেক রহমান সাহেবের ইচ্ছা আছে এই সংবিধান পরিবর্তন করার, আমি একদম কনফার্ম করে বলছি, কিন্তু উনি পারতেছেন না বর্তমানে। দেয়ার আর মেনি মেকানিজমস ইন প্লেস, পার্টিকুলারলি যারা আছেন সরকারের আরো 2-1 জন মানুষ। জামাত এনসিপির আন্দোলন করা দরকার, তখন বিএনপি বাধ্য হবে এটা মানতে। ওয়াই? তখন বিএনপি তখন ভারতকে বলতে পারবে, লুক আমরা ইচ্ছা করে নাই, দেশ এখন বিপর্যস্ত, উই হ্যাভ টু ডু দ্যাট। এর জন্য বলছি এটা নিয়ে আন্দোলন করা দরকার, তাহলে বিএনপি বাধ্য হবে। কেননা আমি নির্দ্বিধায় বলতে পারি, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের
এইটা ইচ্ছা আছে ওনার এটা করার, কিন্তু উনি পারতেছেন না, দ্যাট মেনি বিকজ ভারত চায় না বলেই এটা হচ্ছে না। এটা আমি নির্দ্বিধায় বলতে পারি এবং আমি জেনে বলছি, ভারত চায় না। ভারত এই সরকারের সাথে এই আলোচনাতে গেছে তারা যে সংবিধান সংশোধন করা যাবে না, জুলাই চার্টারকে স্বীকৃতি দেওয়া যাবে না। 1971 সালের আগ থেকে যে ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে ভারত করে যাচ্ছে, এখন একই ষড়যন্ত্রে আছে। দুর্ভাগ্যজনক হলো আমরা এত পরিশ্রম করেছি, এত মানুষের রক্ত দিয়েছে, ভারত থেকে আমরা বের হতেই পারলাম না। এটা খুবই দুঃখজনক এবং ভয়ঙ্কর এবং ডেঞ্জারাস। ইন্টারিম গভর্নমেন্ট ভারত থেকে বেরিয়ে প্রমাণ করেছে ভারতবিহীন বাংলাদেশ চলতে পারবে, ইট ইজ অলমোস্ট পসিবল। গতকালকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ভারত পাকিস্তানের যুদ্ধ যদি কখনো শুরু হয়, বিন্দু মাত্র কোনো সহযোগিতা ভারতকে করবেন না। এটা আমি বলে দিই। এরপরও কিছু সহযোগিতা ইনডাইরেক্টলি মনে হচ্ছে আপনারা পায়। কেন পায় জানেন? আমাদের মূর্খতার কারণে। আমাদের মূর্খতা এতটাই, এবং আমাদের রাজনীতিবিদ বিশ্বাস করেন, আপনাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো আপনাদের রাজনীতিবিদরা স্মার্ট না। আপনারা রাজনীতিবিদ পান নাই আপনারা, এটা হলো আপনাদের সবচেয়ে দুর্ভাগ্য। আপনারা পানি নাই, এবং নতুন প্রজন্ম এরাও স্মার্ট না। আজকে একটা উদাহরণ দিই, বাই দ্য ওয়ে বলে রাখি, আপনারা শুনেন যে মানে আজকে 6 PM একটু পরেই, ঘন্টাখানেক পরে, মানে মুন ল্যান্ডিং, আমেরিকা আবার মানে চাঁদে যাচ্ছে। আজকে চাঁদের মানে চতুর্দিক মানে প্রদক্ষিণ করবে আমেরিকান অ্যাস্ট্রোনটসরা। 6 PM scheduled if everything goes well, that's the bottom line. So যাচ্ছে, এটা স্পেস না, স্পেস হচ্ছে 400 miles, রাইট? আর চাঁদে যাচ্ছে 400,000 miles. সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট, অ্যাজ আ লং 10 days মিশন যাচ্ছে তারা, এবং এটা একটা নতুন, এরপরে মার্চে যাবে। এটা আমরা উইল ডেফিনেটলি ওয়াচ ইট, ইউ গাইজ আপনারাও দেখতে পারেন। সেকেন্ড থিং হলো, আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারকে বলতে চাই, এসালমের মানে প্রতিষ্ঠানকে আবার মানে কার্যক্রম পরিচালনা করার জন্য বলা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারে যারা আছেন তারা, আমি আপনাদেরকে বলতে চাই, আমার টাকাগুলো এখনো ব্যাংক দেয় নাই। আমি বাংলাদেশ ব্যাংক এবং ওই ব্যাংকের কর্পোরেট লেভেলে সর্বোচ্চ এমডির সাথে মিটিং করার পরেও আমাদের টাকাগুলো এখনো রয়ে গেছে। অনেকগুলো দিচ্ছে তারা, এখনো ব্যাংকে আমরা পাই। আইসিবি ইসলামী ব্যাংকের কথা বলছি আমি। এরপরেও মানে এসালমকে সুযোগ দেওয়া এর চেয়ে বড় ভুল সিদ্ধান্ত, ভয়াবহ সিদ্ধান্ত এবং দুর্বৃত্তায়িত সিদ্ধান্ত হতেই পারে না। এসালমের মতো ডাকাত, ব্যাংক চোর, দেশ চোর, তাকে কোনোভাবেই সুযোগ করে দেওয়ার উচিত না। এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব। বিএনপির যারা অনেকেই আছেন, তারা এই সিদ্ধান্তে নির্দ্বিধায় করে বলতে পারি, মন্ত্রী আছেন, দে ডোন্ট লাইক দিস ডিসিশন, বাট সামহাউ ইট ইজ হ্যাপেনিং। এসালমকে সুযোগ দেওয়া, এর পরিণতিটা কতটা ভয়াবহ হতে পারে বাংলাদেশের অর্থনীতির জন্য, এটা আপনারা একদিন টের পাবেন। এবং আমরা দেখতেছি এই ডিসিশনটা, আমরা জানতাম এটা আসবে, কেননা প্রায় 70 জন এমপি আছেন এই বর্তমান সরকারে, যাদেরকে এসালম পয়সা দিয়েছে, ফাইন্যান্স করেছে। এটা আমি বলেছি নির্বাচনের ঠিক আগেও বলেছি, পরেও বলেছি, কমপক্ষে। কারণ সে সারা বাংলাদেশকে এবং এই এসালমকে দেওয়া মানে কি, আওয়ামী লীগের মানে ফিনান্স সেক্টরকে বাঁচিয়ে রাখা। এটা ভুল সিদ্ধান্ত, রং সিদ্ধান্ত, এটা বাংলাদেশের বিরুদ্ধে সিদ্ধান্ত, এটা জুলাইয়ের বিরুদ্ধে সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানাচ্ছি। এবং এনসিপি এবং জামায়াতকে, 12 যারা আছেন, এটা নিয়ে, এই দুইটা বিষয় নিয়ে সংবিধান, বিএনপিকে প্রেশার ক্রিয়েট করতে পারলে, বর্তমান যে প্রধানমন্ত্রী আছেন, আই ক্যান ব্যাট অন দ্যাট, হি উইল ডু দ্যাট বিকজ হি ওয়ান্টস ইট। বাট দ্য প্রবলেম ইজ বিকজ দ্য কমিটমেন্ট আছে সরকারের ভারতের সাথে যে আমরা এই কাজগুলো করবো না। তারা জুলাই চার্টার বাস্তবায়ন চায় না ভারত, স্পষ্টভাবে তারা বলে দিয়েছে। এবং জামাত কিছু মানে ভুল রাজনীতি করেছেন তারা ইন্টারন্যাশনাল মানে কনসিকুয়েন্স ভেবে রাজনীতি করেন না, সেটা তারা প্রমাণ করেছেন জামায়াত ইসলামী। আই এম ভেরি আপসেট এবার জামাত, আমরা মনে করতাম তারা ভেরি ইন্টেলেকচুয়াল। এটার ফল তারা পেয়েছেন এবং আরো পাবেন। কারণ আপনি দেখেন আজকে আমি যে কথাগুলো বলি, আপনারা মাঝে মাঝে তো আমার বলেন না আমেরিকার দালাল, মানে ইহুদিদের দালাল বলেন না, কেউ না, সবাই বলেন না, মানে এক দুইটা। আমার বক্তব্য যারা বুঝতে পারে তারা জানে আমি কে। তবে আপনাকে কিছুটা বুদ্ধিদীপ্ত মানে বুদ্ধিমান হতে হবে আমার বক্তব্য বোঝার জন্য। যে বিষয়ে আমি কথা বলি, ইরান যুদ্ধ নিয়ে বললে আপনাকে অ্যাঙ্গেল বুঝতে হবে, আমি কি বলতে চাই, কি বলি। কেননা ওপেন তো না, এর জন্য আপনাকে কিছু বুদ্ধি খাটিয়ে এগুলো নিতে হবে এখান থেকে আমি কি বলতে চাই। মিজানুর রহমান আজহারী সাহেব, ডক্টর মিজানুর রহমান আজহারী, ওনার বিষয়ে আজকে কিছু কথা বলি। আমি ওনাকে বলেছিলাম, ওনাদেরকে প্যালেস্টাইন ইসরায়েল নিয়ে মাথামাতি করবেন না, বাড়াবাড়ি করবেন না, আপনারা এটা আপনাদের ইস্যু না, খামাখা দেশটাকে টার্গেটে পরিণত করবেন না। না, উনি মালয়েশিয়া থেকে আসছেন, এসে আপনি কি করলেন, উনি প্যালেস্টাইনকে স্বাধীন করে দিচ্ছেন। আমি বারবার বলছি, আমেরিকা, মধ্যপ্রাচ্যের দুইটা দেশ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বাইরে প্যালেস্টাইন ইসরায়েল, এটার সমাধান পৃথিবীর কারো হাতে নেই, কারো হাতে নেই। পৃথিবীর অন্যান্য দেশ যেভাবে আছে, আপনি তাদেরকে দেখেন তারা কিভাবে ভূমিকা পালন করে। পাকিস্তান বর্তমানে কি করতেছে, তারা কত স্মার্ট রাজনীতি করতেছে বর্তমানে। তারা নাকি এই যুদ্ধের মধ্যস্থতাকারী,
ইমাজিন ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমসে ধারাবাহিকভাবে গতকালকে তারা করেছে, ধারাবাহিকভাবে রিপোর্ট আসছে পাকিস্তানের, হাউ পাকিস্তান বিকাম ওয়ার্ল্ড ডমিনেন্ট, মানে আপনার এই যে মেডিয়েটর তারা কিভাবে হইলো, কিভাবে উঠলো, ভারত কিভাবে সাইডলাইন গেল, এই বিষয়গুলো এখানে আসছে। স্মার্ট রাজনীতি না করতে হলে টিকতে পারবেন না। প্রতিদিন বলছি পৃথিবীটা ভেরি ভলাটাইল। এই যুগে চলতে গেলে, টিকে থাকতে গেলে যদি স্মার্ট না হন, আবেগ দ্বারা যদি রাজনীতি করেন, টিকতে পারবেন না। উনাকে ইউকে যেতে দেওয়া হয় নাই, আপনি জানেন। যুক্তরাষ্ট্রের ঘটনা আমি নাই বললাম। অস্ট্রেলিয়া থেকে উনাকে, প্রথম আলোর একটু আগে রিপোর্ট, আমি গতকাল ডেইলি মেইলে আজকে উনাকে রিপোর্ট করেছে বড় করে। কল্পনা করতে পারেন, রেডিক্যাল প্রিচার মানে বাংলাদেশ, মানে হাউ এটা সেটা বলে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এ লুকি রেডিক্যাল ইজ নট। আর একটা বক্তব্য উনি দিয়েছিলেন অতীতে, এই বক্তব্যটাই সর্বনাশ করে ফেলছে। রিসেন্টলি উনি মালয়েশিয়া থেকে এসে এই সমাবেশের নেতৃত্ব দিয়েছেন। আমি ওনাকে বলেছিলাম, ডু নট ডু দ্যাট, ইট হ্যাজ এ কনসিকুয়েন্স। এই পৃথিবীটা ভেরি ভলাটাইল। এই পৃথিবীতে আপনাকে ইন্টেলেকচুয়ালি চলাফেরা করতে হবে। আমি আমাদের ইসলামিক মানে 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 স্কলার যারা, তাদেরকে বলছি, বি মুফতি ম্যান, ফলো হিজ স্টাইল, এভরিথিং উইল বি ফাইন। এই দেখেন, উনি গেছিলেন অস্ট্রেলিয়া, এখান থেকে উনাকে ডিপোর্ট করা হচ্ছে বা অলরেডি, যতটুকু জানি শিওর। এবং এটা আজকে কারা করেছে? আওয়ামী লীগের লোকেরা যারা আছে এরা হুদাই। আবার উনি একটা বক্তব্য দিয়েছিলেন, এই বক্তব্যটাকেই তারা সমর্থন দিচ্ছে, যেহেতু এভিডেন্স উনি দিয়ে দিয়েছেন। উনি অতিরঞ্জিত, অতি আবেগী কথাবার্তা বলা যাবে না। আমি যদি এটা পারি, আপনি পারবেন না কেন? আপনারা আমাকে দেখেন না, শিখতে পারেন না এখান থেকে আমি কিভাবে কথাবার্তা বলি? অতি আবেগী হবেন, আবেগের পরিণতি আছে, পরিণতি তাই হলো। মধ্যপ্রাচ্য থেকে অনেক বাংলাদেশি মানুষকে মানে মানে ধরে জেল দিয়ে তারা বের করে দিচ্ছে। ওয়াই? বিকজ ইরানের পক্ষে পোস্ট দেওয়ার কারণে, ইরানের পক্ষে মানে সাগলামি করার জন্য। আপনি এটা কেন করবেন? থাকেন আপনি সৌদি আরব, থাকেন আপনি কুয়েতে, থাকেন আরব আমিরাতে, থাকেন কাতারে, ইরানকে সমর্থন করেন। এভাবে করলে, এবং তারা তাদের শত্রু, তারা তো মনে করবে আপনি টেরোরিস্ট। আপনি এই ইরানের পক্ষে যে কোন ধরনের ক্ষতি করতে পারেন এই দেশের, খুবই হিসাব নিকাশ। পৃথিবীর বলছি না, ভেরি ভলাটাইল। যদি ইফ ইউ আর নট স্মার্ট এনাফ, ইউ ক্যান্ট স্টে এনিওয়্যার। এই যে এখন আজকে দেখেন, ওনাকে এখান থেকে বের করে দিচ্ছে, অস্ট্রেলিয়া থেকে। অর্থাৎ উনি মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকাতে কোনো দেশে আর যেতে পারবে না কখনো। ওয়াই? শুধুমাত্র স্টুপিডিটির কারণে। এই জন্য বলছি স্মার্ট হবেন, আবেগ দিয়ে নয়। এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে প্রতিদিন বলছি, ভাই আপনারা ইরানের কথা শুনবেন, মৌখিক সমর্থন জানাবেন, ঠিক আছে, সবই ঠিক আছে। আবার মজলুমের পক্ষে থাকতে হবে অনেক সময়, এটাও ঠিক আছে। কিন্তু মনে রাখবেন, এমন কিছু কাজ করবেন না যে কাজের কনসিকুয়েন্স আপনাকে ফেস করতে হয়। মনে রাখবেন, প্রতিদিন বলি, এটার হিসাব পাইছেন, যে কথাগুলো আমি বলি প্রতিটা কথা এটা একটা ডায়মন্ডের মতো, ইন রিগার্ডস টু দ্যাট ম্যাটার, ডায়মন্ডের মতো। মনে রাখবেন। কেন? এই যে সাদিক কায়েম জীবনে আমেরিকা আসতে পারবে না, সাদিক কায়েম জীবনে কানাডা আসতে পারবে না, সাদিক কায়েম জীবনে ইউরোপের কোনো দেশে যেতে পারবে না, যদি এটা অ্যাড্রেস করা হয়। এটা আমি বলে দিচ্ছি, এখনো যারা এখানে গেছিলেন সবার ডিজিটাল মানে এআই দিয়ে ফেস রেকগনিশন আছে। ওয়াই ইউ হ্যাভ টু ডু দ্যাট? যে দেশের সাথে আপনার অর্থনৈতিক কোনো সম্পর্কই নাই, যে দেশের সাথে আপনার কোনো বাণিজ্যিক সম্পর্ক নাই, যে দেশের সাথে আপনার এখন কিছুই নাই, তারপরে বলছি মজলুমের পক্ষে দাঁড়াতে হবে। ইফ ইউ থিঙ্ক সো, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট হিয়ার্স দ্য পয়েন্ট ব্রাদার। আপনি যাদের সাথে আপনার সম্পর্কের কারণে আপনার ব্রেড এন্ড বাটার হয়, উসিলা এটা, আপনি বলবেন অনেক কিছু, আপনি তার সাথে যেতে পারবেন না। এটা স্মার্টনেস না। খামিনি মারা যায় নাই, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে একদম গায়ে বানা জানাজা পড়ে ফেলতেছে। ওয়াই? এত আবেগী কেন ভাই? এত অতিরঞ্জিত কেন? পলিটিক্যাল ক্যারিয়ার শেষ, খেয়ে ফেললেন। আপনি বাংলাদেশের ভিতরে এই সেই হইতে পারবেন হয়তো, এগুলাই ভারত পুঁজি করেছে। আমি যত জায়গাতে বাধা দিছি, প্রত্যেকটা কাজ তারা করেছে, প্রত্যেকটা কাজের ফল জামায়াত ইসলামী এবং তারা তাদের যারা লিডারশিপ আছেন সবাই বুক করবেন, লিখে নিতে পারেন। নির্বাচনও বুক করেছেন। আমি বলি নাই ডু নট ডু দ্যাট। বাংলাদেশ ট্যারিফ খেয়েছে প্যালেস্টাইনের পক্ষে বাংলাদেশে মহাসমাবেশ করার কারণে। ইয়েস, আমি বলি নাই এটা পানিশমেন্ট ট্যারিফ, বলি নাই, আমি জেনে বলছি, বুঝছেন? আমি জেনে বলছি, এই গভীরের খবরগুলো আমি জেনে বলছি। এগুলো আপনার কোথাও পাবেন না। আমার কথার প্রমাণ কি পেয়েছেন আপনারা? প্রতিটা ক্ষেত্রে ভারতকে সুযোগ কেন দিবেন? আপনারা যেগুলো করেন, এগুলো করে ভারতকে সুযোগ দিচ্ছেন। তারা কোনো পানি পায় নাই বাংলাদেশের সাথে। ভারত, ডক্টর ইউনূস ভারতকে যে দৌড়ের উপর রেখেছিলেন, আনবিলিভেবল। সেখানে সুযোগ দিচ্ছে জামায়াত ইসলামী তাদের অতিরিক্ত আবেগী এবং ননসেন্স কিছু স্টেপের কারণে। তারা মিছিল দেন নাই। ইরানে হামলা কেন, খোমেনির উপর হামলা কেন, তারেক রহমান জবাব দেন নাই। এগুলো কি ভাই? এগুলো কোনো কথা? এগুলো কি? আপনাকে বারবার বলছি, বাংলাদেশ নিয়ে পড়ে থাকেন, নিজের গড়টাকে আলোকিত করেন। আপনি আলোকিত করতে পারেন সারা পৃথিবীটা। নিজের গড় যদি আপনি আলোকিত না করতে পারেন, অন্ধকারে নিমজ্জিত হয়, তাহলে আপনি কিভাবে অন্যের গড় আলোকিত করবেন? নিজের কোমরটাকে সোজা করেন, মানে নিজেকে দাঁড় করান না। আরে বাপরে বাপ, পৃথিবীতে এমন আবেগী জাতি বাংলাদেশের মতো, আর এই যে এত আবেগ আর পৃথিবীতে কোথাও নাই। আই আন্ডারস্ট্যান্ড আপনাদের খারাপ লাগে,
কিন্তু বুঝতে হবে আপনার একটা কথার কারণে যদি আপনার সারা পরিবার ধ্বংস হয়ে যায়, আপনি এই কথা বলতে পারবেন না। এটা আরাম বলা, তার ইজ বটম লাইন। এবং এরা কি ভালো মানুষ? ইরানিয়ান গভর্নমেন্ট এরা কি ফেরেস্তা? না। জিও পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স এর মেকানিজমে আপনি বলতে পারেন যে ইফ দিস ডে দিস ইজ গোনা হ্যাপেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, উই ডু সাপোর্ট দ্যাট, বাট এরা তো খুব ভালো মানুষ না, রাইট? এরা কি ভালো মানুষ? তাহলে শেখ হাসিনা ভালো মানুষ ছিল, এটাই বলতে চাই। আশা করি, আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টকিং অ্যাবাউট। ডোন্ট টেক মি আদারওয়াইজ ও মিসআন্ডারস্ট্যান্ড মি, বিকজ আমি আবার বলি, আমার এই প্যাস্ট লাগানো ও স্পষ্ট কথাবার্তা মানে বোঝার সবার জন্য সহজ হবে না, একটু দুর্বিদ্ধ হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টকিং অ্যাবাউট। ভারত যেহেতু আমাদের 3 দিকে আছে, বললাম না প্রতিদিন ঘুম থেকে উঠে কোনো কথা বলার আগে চিন্তা করবে এই কথাটা ভারতের পক্ষে না বিপক্ষে যাবে। এবং দেখা গেল এটা ভারত এটা জড়িতই না, দ্রব্যমূল্য নিয়ে কথা বলবেন। আমি এই কথাগুলোর মানে না যে এভাবে বলতে হবে, কথাগুলোর অর্থটা আমি কতটা কঠিন এবং কতটা গুরুত্ব বহন করে এটা বোঝানোর জন্য আমি এই কথাগুলো বলি। দ্রব্যমূল্য নিয়ে কথা বলবেন একজন মন্ত্রী বা সরকার, তারপর আপনি বলতে হবে দ্রব্যমূল্য নিয়ে কথা বলার কারণে ভারতের কোনো সুবিধা হবে কিনা। ইফ ইউ ক্যানট ডু দ্যাট, ইউ ক্যান মেনটেন ইট, ইউ ক্যান রান দ্য গভর্নমেন্ট। এই দেশকে আপনি লিবারেট করতে পারবেন না ভারতীয় আগ্রাসন থেকে। দ্যাট ইজ দ্য বটম লাইন। এর বাইরে যদি কোনোভাবে আপনি যদি প্রমাণ করতে পারেন যে আমার কথাটা মিথ্যা, I will wait for that day. Trust me. That's what it is. Be smart, be intellectual, be futuristic. এটা আমি সবসময় বলি। এই কথাগুলা আমি যতটা বিষয় আপত্তি তুলেছি, প্রত্যেকটা বিষয় বাংলাদেশের বিপক্ষে গেছে। প্রত্যেকটা বিষয় আপনি এটা করতে পারেন না। আমি যে জিনিস আপনার হাতে না, যার সমস্যা যে সমস্যার সমাধান আপনার হাতে না, সেই বিষয় নিয়ে নাড়াচাড়া কেন করবেন? আপনি এত পাওয়ারফুল কোথা থেকে হলেন? একদিন ঠিক মানে আজকে আমাদের দেশে দেখেন না অবস্থা, কোথায় পড়েছি আমরা আজকে বিপদে। তেলের জন্য মোটরসাইকেল মানে যে শোরুমগুলো আছে, একটা মোটরসাইকেল বিক্রি হচ্ছে না। আজকে আপনার গাড়ি নিচ্ছে মানে ভ্যান দিয়ে টেনে, কেন হচ্ছে? আপনি বুঝেন না এগুলা? আবার বলছি, যতক্ষণ পর্যন্ত রাজনীতিবিদ প্রডিউস করতে না পারবেন, এদেশের মুক্তি আসলে আপনাদের সামনে আর নেই। আমরা রাজনীতিবিদ প্রডিউস করতে পারি নাই, দালাল তৈরি করতে পেরেছি, অদক্ষ অপদার্থ তৈরি করতে পেরেছি। সত্যিকার অর্থে দেশকে এগিয়ে নিতে পারবে স্মার্টনেসের মাধ্যমে, ইন্টেলেকচুয়ালিটির মাধ্যমে। আমরা একজনকে দেখি নাই, আমরা বেশি আবেগতাড়িত। আমরা সারাদিন পরে আছি এটা নিয়ে, অন্য দেশের বিষয় নিয়ে সারাদিন পরে আছি। যাদের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাদের অন্য ডিসিশন নিয়ে আমরা সারাদিন মাথা কামাই। আপনার দেশে ইরান এবং প্যালেস্টাইনের সেও মারাত্মক ঘটনা ঘটিয়েছে শেখ হাসিনা মানে সরকার। এগুলোর বিচার করার চেষ্টা করবেন। জাস্ট ওল ইউর ওন মেশিন, মাইন্ড ইউর ওন বিজনেস। এই কথাগুলো বললাম, মাথায় রাখবেন বিষয়টা। বাকিগুলো পর্যবেক্ষণ করে যান, মন থেকে ভিতর থেকে যা যা মানে বলার সেগুলো বলেন। কিন্তু এমন দলীয়ভাবে সরকারিভাবে এমন কিছু করতে যাবেন না যেগুলোর পরিণাম আপনাকে বুক করতে হয়। একটা বক্তব্য মিজানুর রহমান আজহারী দিয়েছিলেন কয়েক বছর আগে, তার জন্য সারা পৃথিবী তার জন্য বন্ধ হয়ে যাচ্ছে একের পরে। অথচ মিজানুর রহমান আজহারী কি হেট প্রিচার? নো, হি ইজ নট। উনি কি মানে রেডিক্যাল? হি ইজ নট। বরং উনার মতো ব্যক্তি যাওয়া উচিত বিভিন্ন দেশে। কিন্তু আজকে দেখেন ওনাকে তারা প্রমাণ করে ফেলছে হি ইজ আ রেডিক্যাল প্রিচার। বাট আনফর্চুনেটলি এর জন্য কথাবার্তা বলার আগে আমাদেরকে ফলো করবেন। কতটা কন্ট্রোলে কথাবার্তা বলি ওগুলো হিসাব করে রাখবেন। ভালো থাকবেন, কথা বলেন সময়।